বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহার খাতুন, সহকারী শিক্ষক, এসপিসি কামরুপাড়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বাগড়াট সদর অনলাইনে স্কুলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। কোভিড-19 মহামারীর কারণে পাল্টে গেছে আমাদের জীবনধারা, পাল্টে গেছে আমাদের শিক্ষা গ্রহণের পদ্ধতি। শুরু হয়েছে ঘরে বসে শিক্ষা, অর্থাৎ অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে এসেছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি নিয়ে। তাহলে চলো আর দেরি না করে আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। ষষ্ঠ অধ্যায়ের রাষ্ট্র, নাগরিকতা, আইন আজকের আলোচ্য বিষয়। তবে আজকে আমরা আলোচনা করব রাষ্ট্র এই বিষয়টি নিয়ে, এর উপরে। ইংরেজিতে একটি কথা আছে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা বাস করতে পারে না, তারা দলবদ্ধ হয়ে বসবাস করে। এই দলবদ্ধভাবে বসবাস করতে গিয়েই সমাজের সৃষ্টি হয়েছে। তাই তো মানুষকে বলা হয় সামাজিক জীব। আর রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা, তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের মধ্য থেকেই রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্য থেকেই রাষ্ট্রের উদ্ভব। প্রাচীনকালে এবং আদিম যুগে মনে করা হতো রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি, কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে একটি সার্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের একটি অপরিহার্য প্রতিষ্ঠান হিসাবে মনে করে। রাষ্ট্র হচ্ছে নাগরিকের সুখ ও শান্তি বিধানের জন্য কাজ করে থাকে। রাষ্ট্র এই কাজগুলো দুই প্রকার, একটা হচ্ছে অপরিহার্য কাজ আর একটা হচ্ছে ঐচ্ছিক কাজ। অপরিহার্য কাজগুলো হচ্ছে রাষ্ট্রের অবশ্যই করণীয়। আর রাষ্ট্রে বসবাসকারী জনসমষ্টিকে বলা হয় নাগরিক। এই নাগরিকের রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, আবার নাগরিকদেরও রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। এবার আসি আমরা রাষ্ট্র ধারণা, মানে রাষ্ট্রকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে, হঠাৎ করেই কোনো রাষ্ট্রের উদ্ভব হয় না। আদিম যুগে মানুষ গোত্রভিত্তিক বসবাস করত। সময়ের বিবর্তনে একসময় রাষ্ট্রের উৎপত্তি হয়, মানুষই রাষ্ট্র সৃষ্টি করে। তাহলে আমরা দেখি রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের ধারণা বা রাষ্ট্র কাকে বলে? মানুষ রাষ্ট্র সৃষ্টি করে। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকেরই রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে হয়। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক তথ্যবিদরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। অ্যারিস্টটলের মতে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানী A.R.M. ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকৃত
অধিবাসীদের উপর বলবৎ হয়। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছে। আমরা উপরে রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞাগুলো পর্যালোচনা করে এই মর্মে বলতে পারি যে রাষ্ট্র হলো একটি ভূখণ্ডভিত্তিক সমাজ বিশেষ যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। এবার আমরা দেখি রাষ্ট্রের উপাদান। উপরোক্ত সংজ্ঞাগুলো আলোচনা করে আমরা রাষ্ট্র গঠনের জন্য চারটি উপাদান রয়েছে। এই চারটি উপাদান হলো প্রথম হচ্ছে জনসমষ্টি, দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, তৃতীয় হচ্ছে সরকার এবং চতুর্থ হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে চারটি: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এদের একটিকে বাদ দিলে রাষ্ট্র গঠন সম্ভব নয়। এখন দেখি আমরা জনসমষ্টি কি। জনসমষ্টি হচ্ছে প্রাথমিক উপাদান। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য, কারণ জনমানব শূন্য কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। এই জনসংখ্যা কত হবে তার কোনো ধারাবাধা নিয়ম নেই। এক এক দেশের জনসংখ্যা এক এক রকম হতে হয়। যেমন চীন এবং ভারতে জনসংখ্যা 100 কোটির উপরে। অন্যদিকে সান ম্যারিনো ও ম্যানোকো এই দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 33,225 এবং 38,000। 33,225 এবং 38,000 2016 সালের সমীক্ষা অনুযায়ী। তাহলে রাষ্ট্রের উপাদান, প্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি। এবার দ্বিতীয় উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড হলো রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রেরই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। এখন এই ভৌগোলিক সীমা হচ্ছে স্থলসীমা, আকাশসীমা ও সমুদ্র সীমা। প্রত্যেক রাষ্ট্রেরই এই তিনটে সীমা আছে: স্থলসীমা, সমুদ্র সীমা এবং আকাশ সীমা। রাষ্ট্র জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ রয়েছে। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রতিটি রাষ্ট্রের আয়তন ছোট এবং বড় হতে পারে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশটি বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা হয়। অনেক সময় রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমন্বয় হতে পারে, যেমন জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি।
এবার হচ্ছে তৃতীয় উপাদান। তৃতীয় উপাদান হচ্ছে সরকার। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হচ্ছে সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, আর এরই মাধ্যমে রাষ্ট্র আংশিক পূর্ণতা পায়। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ আছে: আইন বিভাগ, সরকার বিভাগ এবং বিচার বিভাগ। এই তিন বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। সরকার সংসদীয় ব্যবস্থায় বা সরকারি ব্যবস্থায় জনগণ সরাসরি ভোটের মাধ্যমে সরকার গঠন করে থাকে। বিভিন্ন দেশে সরকার ব্যবস্থা বিভিন্ন রকম হতে পারে। অনেক সময় সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীকে বোঝায়, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্র শাসন কার্য পরিচালনার কাজে নিয়োজিত থাকেন। রাষ্ট্র ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র যদি হয় জীবদেহ, তাহলে সরকার হচ্ছে তার মস্তিষ্ক স্বরূপ। এরপর আসে সার্বভৌমত্ব। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌম শব্দের অর্থ হচ্ছে চরম ও চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র গঠন পূর্ণতা পায়, পরিপূর্ণতা পায় সার্বভৌম ক্ষমতা গঠনের মাধ্যমে। এ ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে দেয়। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার মাধ্যমে সে নিজের ইচ্ছা ছাড়া অন্যের ইচ্ছা দ্বারা রাষ্ট্র আইনগতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে। এই ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। তাহলে সার্বভৌম ক্ষমতা বলতে আমরা বুঝি কেন্দ্রীয় কর্তৃপক্ষ, একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে, আর এই ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমত্বের আদর্শই হলো আইন। সার্বভৌমত্বের আদর্শ আইন মানতে সকলেই আমরা বাধ্য। সার্বভৌম বা দুই প্রকার হতে পারে। সার্বভৌম ক্ষমতা দুই প্রকার, যেন আভ্যন্তরীণ ক্ষমতা ও বাহ্যিক ক্ষমতা। আভ্যন্তরীণ ক্ষমতা হচ্ছে আভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এই সার্বভৌম ক্ষমতার উপরই সরকার এই সার্বভৌম ক্ষমতার উপর আর কোনো কর্তৃপক্ষ নেই। বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হলো আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশত্রু নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। কেবল জনসমষ্টির নির্দিষ্ট ভূখণ্ড সরকার থাকলেই আমরা রাষ্ট্র গঠনের পূর্ণতা পাই না। সার্বভৌমত্ব তো অবশ্যই থাকতে হবে। সার্বভৌমত্ব না থাকলে রাষ্ট্রকে রাষ্ট্র বলে বিবেচিত হবে না। যতদিন রাষ্ট্রের সার্বভৌমত্ব বিদ্যমান থাকবে ততদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকবে। সরকার পরিবর্তনের সাথে সার্বভৌমত্ব নষ্ট হয় না। সুতরাং আমরা বলতে পারি রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টির নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এই চারটি উপাদানই বিদ্যমান থাকতে হবে। এর একটিকে বাদ দিলে রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাহলে আজকের আলোচনায় আমরা জানলাম রাষ্ট্র কি, রাষ্ট্র গঠনের উপাদান কি কি, এবং এর কিভাবে একটি রাষ্ট্রকে আমরা রাষ্ট্র বলে বিবেচিত করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাগেরহাট সদর অনলাইন স্কুলের সাথেই থাকবে। খুদা হাফেজ।